আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি ব্যবস্থাপনা সম্মান ২য় বর্ষ, হিসাব বিজ্ঞান সম্মান ৩য় বর্ষ এবং বিবিএ পাস ২য় বর্ষ ছাত্রছাত্রীদের জন্য ব্যবসায় ও বাণিজ্যিক আইন বা ব্যবসায়ের আইনগত পরিবেশ নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমরা এখনো চুক্তি অধ্যায়টির বা চুক্তি অনুষদের পার্ট ৬ স্বাধীন সায় বা সম্মতি নিয়ে আলোচনা করছি। এর প্রতিটি বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছি, যা অনলাইন ক্লাসরুমে আছে এবং উক্ত ইউটিউব চ্যানেলে আছে। আজকে আমরা এটা থেকে জাস্ট মৌলিক ধারণাগুলো নিয়ে একটু আলোচনা করব, যাতে আ একটু এক কথায় এটাকে আমরা একটা রিভিশন টাইপ বলতে পারি, যাতে মৌলিক জিনিসগুলা পার্ট এর কোয়েশ্চেন বা পার্ট বি এর যে কোয়েশ্চেন সেটা অ্যান্সার দিতে আমাদের জন্য সহজ হয় এবং সুবিধাজনক হয়। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আজ আমরা স চুক্তির যে স্বেচ্ছাসায় বা স্বাধীনসায় এই অধ্যায়টি থেকে মৌলিক জিনিসগুলা একটু বোঝার চেষ্টা করব, যাতে সেটা থেকে ধারাগুলো আমাদের মনে থাকে, অর্থাৎ এক কথায় আম উত্তর দিতে আমাদের জন্য যত সহজ হয়। শুধু সেই জিনিসগুলো আমরা একটু আবার আলোচনা করব। ১ম এ আসো স্বেচ্ছাসায় বা স্বাধীনসায়। ২ বা ততোধিক ব্যক্তির সম্মতি থেকেই চুক্তির উদ্ভব। কিন্তু সম্মতিকে বৈধ হবার জন্য কিছু পূর্ব শর্ত থাকে। তার মধ্যে স্বাধীন বা অবাধ সম্মতি অন্যতম। কোন চুক্তি গঠন করতে হলে চুক্তিভুক্ত পক্ষগুলোকে অবশ্যই একই বিষয়ে একই উদ্দেশ্যে একমত হতে হবে। এই ঐক্যমত্যে পৌঁছার বিষয়টি অবশ্যই স্বতঃস্ফূর্ত ও স্বেচ্ছাপ্রণোদিত হতে হবে। ব্যক্তি যখন নিজ থেকে সায় প্রদান করে তখন তাকে স্বেচ্ছাসায় বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি একাধিক পক্ষের মধ্যে কোনো কিছু করা বা না করা বিষয়ে মতের মিলকে আমরা সায় বা সম্মতি বলতে পারি। সায় বা সম্মতি যদি স্বাধীনভাবে বা অন্যায় প্রভাব ছাড়া হয়, তবে তাকে স্বেচ্ছাসায় বলে। আর এক্ষেত্রে আমরা স্বেচ্ছাসায় হচ্ছে বৈধ চুক্তির একটি অপরিহার্য উপাদান। আমরা চুক্তি আইনের ১৩ ধারায় বলতে পারি, যখন ২ বা ততোধিক ব্যক্তি একই বিষয়ে একই অর্থে একমত হয়, তখন তাদের সায় প্রদত্ত হয়েছে বলে ধরা হয়। সুতরাং সংশ্লিষ্ট দুটি পক্ষের একই বিষয়ে একই অর্থে একমত হওয়া সায়ের জন্য অপরিহার্য। এছাড়া আরো একটি ধারায় বলা হয়েছে, ১৪ ধারায় বলা হয়েছে, বল প্রয়োগ, অনুচিত প্রভাব, মিথ্যে বর্ণনা, প্রতারণা বা ভুলের বশবর্তী না হয়ে সায় প্রদান করলেই তাকে স্বেচ্ছাসায় বলে। এই যে বললাম, এগুলো হচ্ছে সব স্বেচ্ছাসায়ের অন্তর্ভুক্ত: বল প্রয়োগ, অনুচিত প্রভাব, মিথ্যে বর্ণনা, প্রতারণা বা ভুল। এর বশবর্তী না হয়ে যদি সায় প্রদান করা হয়, তবে তাকে স্বেচ্ছাসায় বা স্বাধীন সায় বলা হয়। বল প্রয়োগ সহজ কথায় জোরপূর্বক বা শক্তি প্রয়োগ দ্বারা কারো সায় আদায় করা হলে তাকে বল প্রয়োগে অর্জিত সম্মতি বলে। চুক্তি আইনে ১৫ ধারায় বল প্রয়োগের সংজ্ঞায় বলা হয়েছে, কোনো ব্যক্তিকে কোনো সম্মতিতে রাজি করানোর উদ্দেশ্যে বাংলাদেশ দণ্ডবিধি দ্বারা নিষিদ্ধ কোনো কার্য সম্পাদন বা উক্ত সম্পাদনের জন্য ভীতি প্রদর্শন অথবা কোনো ব্যক্তির স্বার্থের প্রতিকূলে কোনো সম্পত্তি অবৈধভাবে আটক বা আটক করা প্রদর্শনকে বল প্রয়োগ বলা হয়। অর্থাৎ এক কথায় বলা হচ্ছে, শারীরিক বা মানসিক ক্ষমতা প্রয়োগের ঘটনা, এটাই হচ্ছে বল প্রয়োগ, যা মানুষকে তার অন্যায়ভাবে কোনো কাজ করতে বাধ্য করে। চুক্তি আইনে ১৯ ধারায় বলা হয়েছে, বল প্রয়োগের দ্বারা সায় আদায় করা হলে যার উপর বল প্রয়োগ করা হয়েছে তার ইচ্ছা অনুসারে চুক্তি বাতিল হয়। সে চুক্তি বাতিল করতে পারে অথবা চুক্তি গ্রহণপূর্বক অপর পক্ষকে চুক্তি পালনে বাধ্য করতে পারে। অনুচিত প্রভাব। চুক্তি আইনের যে ১৬ নং ধারা অনুযায়ী, যেখানে চুক্তি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এমন সম্পর্ক বিদ্যমান থাকে যে এক পক্ষ অপর পক্ষের ইচ্ছার উপর প্রভুত্ব বিস্তার করতে সমর্থ হয় এবং সেখানে অপর পক্ষের নিকট হতে অন্যায় সুবিধা গ্রহণের জন্য সেই সম্পর্কের প্রয়োগ হয়, সেক্ষেত্রে উক্ত চুক্তিকে অনুচিত প্রভাবের দ্বারা সম্পাদিত চুক্তি বলে। চুক্তি সম্পাদনকারী দুটি ব্যক্তির মধ্যে ব্যক্তিগত সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। ব্যক্তিগত সম্পর্ক বা পদমর্যাদাগতভাবে প্রভাব খাটিয়ে কোন সম্মতি আদায়ের চেষ্টা থেকে অনুচিত প্রভাবের উদ্ভব। অনুচিত প্রভাবের আমরা কিছু দেখি যে অভিযোগ করা হয় যে প্রতিদান পর্যাপ্ত ছিল বা চুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল তথ্যই প্রকাশ করা হয়েছে, চুক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত বলে কথিত পক্ষের স্বাধীন আইন উপদেষ্টা ছিল। এইগুলো হলে চুক্তি অভিযোগ খণ্ডন করা যায়। আর পরিণাম হচ্ছে ১ ধারা মতে, যার উপর অনুচিত প্রভাব খাটানো হয়েছে তার ইচ্ছা অনুসারে চুক্তি বাতিলযোগ্য হবে। সে ইচ্ছে করলে বাতিল না করে গ্রহণ করতে পারে এবং অপর পক্ষকে তা পালন করতে বাধ্য করতে পারে। এর পরেরটা হচ্ছে প্রতারণা, যেটাও স্বাধীন সায়কে প্রভাবিত করে থাকে। প্রতারণা এক পক্ষকে ঠকানোর উদ্দেশ্যে অপর পক্ষকে কোন
প্রতারণা এক পক্ষকে ঠকানোর উদ্দেশ্যে অপর পক্ষকে তারা কোনো চুক্তি আদায় করা হলে সেটাকে প্রতারণা বলে। 1872 সালে চুক্তি আইনে 17 ধারা মতে চুক্তির কোনো একটি পক্ষ কর্তৃক বা তার নীরব সমর্থনে অথবা তার প্রতিনিধি কর্তৃক অপর পক্ষকে বা তার প্রতিনিধিকে প্রবঞ্চ করার উদ্দেশ্যে অথবা তাকে চুক্তি সম্পাদনের জন্য প্ররোচিত করার নিমিত্তে নিম্নের যেকোনো কাজ করা হলে তাকে প্রতারণা বলা হয়। যা সত্য নয় এরূপ তথ্য যে ব্যক্তি ওটি সত্য বলে বিশ্বাস করে না তার দ্বারা সত্য বলে বর্ণনা অথবা ইচ্ছাকৃত অসত্য ভাষণ দেয়া, জেনে শুনে কোনো তথ্যকে সক্রিয়ভাবে গোপন করা, অঙ্গীকার পালনে কোনো ইচ্ছা ছাড়াই প্রতিশ্রুতি প্রদান করা, প্রবঞ্চনামূলক অন্য যেকোনো কার্য সম্পাদন এবং প্রতারণামূলক বলে ঘোষিত আইনে বর্ণিত যেকোনো কার্য বা বিরতিকে আমরা প্রতারণা বলতে পারি। প্রতারণার দ্বারা সায় আদায় করা হলো ক্ষতিগ্রস্ত পক্ষের ইচ্ছা অনুসারে চুক্তি বাতিলযোগ্য হতে পারে অথবা সে চুক্তি পালন করতে তাকে বাধ্য করতে পারে অথবা তার থেকে ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য করতে পারে। প্রতারণার পরিণাম দেখা যাচ্ছে যে চুক্তি প্রত্যাখ্যান হতে পারে, চুক্তি পালনে বাধ্যবাধকতা সৃষ্টি হতে পারে এবং ক্ষতিপূরণ দাবি করতে পারে। এরপরটা হচ্ছে মিথ্যে বর্ণনা, যা স্বাধীন সাইকে প্রভাবিত করে। চুক্তি সম্পাদনের সময়ে বা পূর্বে এক পক্ষ অপর পক্ষকে চুক্তির সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে যে সকল তথ্য বা সংবাদ সরবরাহ করে তাকে বলে বিবৃতি বা বর্ণনা। এরূপ বিবৃতি যদি ভ্রান্ত হয় এবং ঠকানোর ইচ্ছা না থাকে তবে তাকে মিথ্যা বর্ণনা বলা হয়। চুক্তি আইনের 18 ধারা মতে মিথ্যা বর্ণনার অর্থ ও অন্তর্ভুক্ত বিষয় হলো সত্য দ্বারা সমর্থিত নয় এরূপ অসত্য বিষয় সত্য মনে করে বর্ণনা করা, প্রতারণার উদ্দেশ্য ছাড়াই কর্তব্য কাজে লঙ্ঘন করা যার ফলে লঙ্ঘনকারী পক্ষের লাভ হয় ও চুক্তির অপর পক্ষের ক্ষতি হয় এবং যত সরলভাবেই করা হোক না কেন অপর পক্ষের নিকট কোনো বিষয় সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করা, এটাই হচ্ছে মিথ্যে বর্ণনা। আর মিথ্যে বর্ণনার আবশ্যিক উপাদানগুলো হচ্ছে সমর্থনযোগ্য নয় এরূপ অসত্য ভাষণ, কর্তব্যের ত্রুটি, বিনা দোষে ভ্রান্তি সৃষ্টি। সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভুল। যেকোনো বিষয়ে মিথ্যা ধারণা করাকেই ভুল বলে। ভুলের বশবর্তী চুক্তি সম্পাদন করলে তার স্বেচ্ছা প্রদত্ত সায় দ্বারা চুক্তি বলা যায় না। উভয় পক্ষ একই বিষয়ে একমত হলেই চুক্তি হয়। চুক্তিতে ভুল থাকলে দুই পক্ষের নিকট একই জিনিসের একই অর্থ থাকে না। চুক্তি আইনের 20-22 ধারায় ভুল সম্পর্কে যে বিস্তারিত ধারণা বলা হয়েছে যে চুক্তির অপরিহার্য তথ্য সম্পর্কে উভয় পক্ষের চুক্তি ভুল হলে চুক্তি বাতিল হবে, অর্থাৎ চুক্তির বিষয়বস্তু সম্পর্কে ভুল, চুক্তিবদ্ধ জিনিসের অস্তিত্ব পরিচয় সম্পর্কে ভুল, বিষয়বস্তুর মান, পরিমাণ, মূল্য, মালিকানা সম্পর্কে ভুল ইত্যাদি। এক পক্ষে প্রতারণার কারণে অপর পক্ষের ভুল, যেমন ব্যক্তির পরিচয় সম্পর্কে ভুল, চুক্তির ধরনের সম্পর্কে ভুল। বিদেশি আইন সম্পর্কে ভুল, বিদেশি আইন সম্পর্কে ভুল হলে তা অপরিহার্য তথ্য সম্পর্কে ভুল বলে গণ্য হবে এবং চুক্তি বাতিল হবে। আর ভুলের পরিমাণে যে সকল চুক্তি বৈধ এক পক্ষের ভুল হলে অর্থাৎ বিষয়বস্তু মূল্য সম্পর্কে ভুল বা বিষয়বস্তুর পরিচয় সম্পর্কে ভুল এটা এবং দেশীয় আইন সম্পর্কে ভুল, বাংলাদেশ আইন সম্পর্কে ভুল হলেও তা বৈধ চুক্তি। স্বার্থ বা সুবিধা ফেরত প্রদান, যে সকল ক্ষেত্রে ভুলের কারণে চুক্তি বাতিল হয় সেসব ক্ষেত্রে ওই চুক্তি দ্বারা কেউ কোনো স্বার্থ বা সুবিধা প্রাপ্ত হলে 65 ধারা মতে স্বার্থ প্রদানকারী পক্ষ তা ফেরত পাবে। এর পরেরটা হচ্ছে পরম বিশ্বাসের চুক্তি। যে সকল চুক্তির ক্ষেত্রে চুক্তির বিভিন্ন পক্ষ সমস্ত আবশ্যকীয় তথ্য প্রকাশে আইনগতভাবে বাধ্য থাকে সে সকল চুক্তিকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয়। ধরে নেওয়া হয় যে এখানে কোনো প্রকার অসত্য বর্ণনা করা হবে না এবং কোনো প্রকার তথ্য গোপন করা হবে না। যে সকল ক্ষেত্রে পরম বিশ্বাসী চুক্তি ধরা সেটা হচ্ছে বীমা চুক্তি, আস্থার সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তি, স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি, কোম্পানির শেয়ারের আবন্টন, পারিবারিক বন্দোবস্ত। এই সকল ক্ষেত্রে যে চুক্তিগুলো হয় সেগুলোকে পরম বিশ্বাসী চুক্তি বলা হয়। শিক্ষার্থীরা এই হচ্ছে স্বাধীন সায় বা স্বেচ্ছাসায়ের সর্বশেষ আলোচ্য বিষয়। এর পরবর্তীতে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবা। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যে কোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ওমরগনি এমইএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমরগনি এমইএস কলেজ অফ EIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই পোস্টে কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।